মেইন টপিকটার নাম হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিলস ইন ইনফরমেশন সিস্টেম ফর ডিসিশন মেকিং। আপনাদের ডিসিশন মেক করতে গেলে ইনফরমেশন সিস্টেমটা আসলে কিভাবে হেল্প করে এটাই আপনার এই চ্যাপ্টারটা দেখাবে। এবং আপনি ডিজিটাল ইনফরমেশন সিস্টেম বা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স যেটা সেটা ব্যবহার করে আপনি কিভাবে আপনি ডিসিশনগুলো আরো ভালোভাবে মেক করতে পারেন, এখানে চ্যালেঞ্জেস কি কি আছে এবং আপনার ফিউচার অপরচুনিটি কি কি আছে, এটাই পুরো স্লাইড হচ্ছে কভার করব। সো আমরা দেখেন প্রথম টপিকে আসি। প্রথম টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিসিশন মেকিং উইথ ইনফরমেশন সিস্টেম। আপনি ডিসিশন নেবেন কিন্তু সেটা ইনফরমেশন সিস্টেমের সহায়তায় কিভাবে ডিসিশনটা নেবেন এবং সেখানে সে কি কি হেল্প করবে সেটার একটা ইন্ট্রোডাকশন। দেখেন ইনফরমেশন সিস্টেম হেল্প ইন মেকিং ডিসিশন বাই প্রোভাইডিং ইউজফুল ডাটা এন্ড টুলস। আচ্ছা আপনারা বলেন তো গত ক্লাসে আপনারা পড়েছিলেন ইনফরমেশন সিস্টেম কি, মনে আছে কারো? অনেক সুন্দর একটা সংজ্ঞা পড়েছিলেন ইনফরমেশন সিস্টেমের। কি ছিল বলেন তো একজন? কালেক্টিং ডাটা, হ্যাঁ, প্রসেসিং ডাটা, রাইট। থ্যাংক ইউ। তাহলে আমাদের ইনফরমেশন সিস্টেমে কি? ইনফরমেশন সিস্টেম হচ্ছে প্রথমে কালেক্টিং ডাটা, দেন প্রসেসিং ডাটা। এই তো আপনাদের মনে আছে। ক্লাসের পড়া যদি ক্লাসে শেষ করতে পারেন তাহলে বাসায় গিয়ে জাস্ট একটু চোখ বুলালেই হয়ে যাবে। প্রসেসিং, তারপরে স্টোরিং এর পরে ডিসেমিনেটিং, রাইট। ডিসেমিনেটিং, তাহলে এটা হচ্ছে আমার ইনফরমেশন সিস্টেম। তার মানে আপনারা বাসায় গিয়ে পড়াশোনা করেছেন, থ্যাংক ইউ। এই ইনফরমেশন সিস্টেমটা হচ্ছে আমার কালেক্টিং, প্রসেসিং, স্টোরিং এন্ড ডিসেমিনেটিং ডাটা। এইবারে আপনি ইনফরমেশন সিস্টেমটা ব্যবহার করে একটা ডিসিশন মেক কিভাবে করতে পারেন, ডিসিশন মেকিং এটা কিভাবে হেল্প করে সেটা আমরা দেখব। তার জন্য আমাদেরকে প্রথমে কি জানতে হবে? ডিসিশন কত প্রকার। আমরা যে ডিসিশনটা নিব, ডিসিশন কি বলেন তো? অনেকগুলো অল্টারনেটিভের মধ্যে থেকে যে কোনো একটা বেস্ট অল্টারনেটিভ বেছে নেন। কি হলো আপনার? সিলেক্ট আ বেস্ট অল্টারনেটিভ ফ্রম লট অফ অল্টারনেটিভ বলতেই পারেন। তাহলে আপনি অনেকগুলো অল্টারনেটিভের মধ্যে বেস্ট ওয়ান কোনটা, যেটা হচ্ছে আপনাকে সবথেকে বেস্ট একটা ফ্যাসিলিটি দিবে, সেটা সিলেক্ট করতে পারাটাই কি ডিসিশন মেকিং। এখন আসেন টাইপ অফ ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং কয় ধরনের? প্রথম হচ্ছে স্ট্রাকচার, সেকেন্ড ওয়ান সেমি স্ট্রাকচার এন্ড আনস্ট্রাকচার। এখন একটা কথা আপনারা বুঝেন, স্ট্রাকচার বলতে কি বোঝায়? নরমালি আমরা যখন চিন্তা করি যে স্ট্রাকচার একটা ওয়ে, তখন আমাদের মাথায় প্রথমে কি আসে? গোছানো, কোনো কিছু একটা গোছানো, স্ট্রাকচার, অর্গানাইজ, তাই না? এই স্ট্রাকচার ডিসিশনটা হচ্ছে ক্লিয়ার এন্ড রুটিন ডিসিশন। ক্লিয়ার এন্ড রুটিন, ধরেন আপনাদের এখানে ভর্তির যে ডিসিশনটা, এখন এখানের অথরিটি কি আগে থেকে স্ট্রাকচার সেট করে রেখেছে। ধরেন আপনাদের সেমিস্টার ফি কি হবে, আপনাদের পরীক্ষার ফি কি হবে, পরীক্ষা কয়টা হবে, আপনাদেরকে কত সালে ভর্তি করা হবে, কোন মাসে ভর্তি করা হবে, এবং আপনাদের পুরো 4 বছর শেষ হয়ে গেলে কবে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, পুরোটাই কিন্তু অথরিটি আগে থেকে সেট করে রেখেছে, তাই না? এটা হচ্ছে একটা স্ট্রাকচার ডিসিশন। এখন আপনারা যাই করেন না কেন, ধরেন আপনারা এই যে অনেকে ক্লাসে আসেন না, সো যারা ক্লাসে আসেন এবং যারা ক্লাসে আসেন না তাদের জন্য কিন্তু আলাদা একটা ধরেন ফরম্যাট আছে বা একটা নিয়ম নীতি আছে, সেগুলো কিন্তু সেট করা। এই যে আপনাদের প্রেজেন্টেশন নেওয়া হয়, মিড টার্ম নেওয়া হয়, ফাইনাল নেওয়া হয়, প্রেজেন্টেশনে আপনাদের কত মার্ক, ফাইনালে কত মার্ক, এগুলো কিন্তু সবকিছু আগে থেকে সেট করা। আপনি চাইলেও সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ধরেন আমি আজকে এসে আপনাদের পড়ানো শুরু করলাম, এখন আমি কি বলতে পারবো যে প্রেজেন্টেশনে 5 5 10 না, প্রেজেন্টেশনে 20 মার্ক? এটা আমি বলে দিলে কি হয়ে যাবে? হয়ে যাবে না। কারণ কি? এটা আপনাদের আগে থেকে স্ট্রাকচার, এটা চাইলেও কি আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে আপনারা বলুন তো স্ট্রাকচার যদি হয় তাহলে আমরা প্রথমে কিভাবে বুঝবো? ক্লিয়ার এন্ড রুটিন। ক্লিয়ার এন্ড রুটিন, এই যে আপনাদের যে ক্লাস রুটিনটা করা, এই রুটিনটা কি চাইলে আমি আজকে বদলে দিয়ে 10টায় ক্লাস নিতে পারতাম? পারতাম না। 11 সাড়ে 11টায় ক্লাস বিধায় কিন্তু আমি এসে আপনাদেরকে পেয়েছি এবং আমারও আগে পরে দুটো ক্লাস আছে। তাহলে এগুলো সব হচ্ছে স্ট্রাকচার ডিসিশন। এবার আমাকে বলেন যে স্ট্রাকচার ডিসিশন যদি আসে তাহলে আপনারা প্রথমে কি লিখবেন? ক্লিয়ার এন্ড রুটিন। শুধু এই কথাটা মনে রাখবেন, দেন আপনারা এটাকে ডেসক্রাইব
পরীক্ষাগুলো হবে ওগুলো তো হচ্ছে সেমি স্ট্রাকচার। হ্যাঁ, আপনি এখানে একটা জিনিস বলতে পারেন, যেমন ধরেন সেমি স্ট্রাকচারে, রাইট, আপনি যেটা বলেছেন, ধরেন কারো একজনের হঠাৎ করে একটু অসুস্থতা হয়ে গেল, তখন সে ক্লাসে আসতে পারলো না, ধরেন একটা প্রেজেন্টেশন দিতে পারলো না, কিন্তু সে জেনুইনলি অসুস্থ। এখন সে তার মেডিকেল সার্টিফিকেটগুলো শো করলো, শো করার পরে কি হলো, এখন তাকে কিন্তু ওই স্ট্রাকচারের বাইরে গিয়ে হলেও তাকে কিন্তু নতুন করে একটা সলিউশন দেওয়া হবে যে ঠিক আছে আপনি অসুস্থ ছিলেন বা আপনার এখানে আসার মতো কোনো পরিস্থিতি ছিল না, ঠিক আছে তাহলে আপনি এইভাবে প্রেজেন্টেশনটা দেন। ঠিক আছে, যেমন হচ্ছে আপনারা এই যে কি বলবো, ধরেন কোন একটা অর্গানাইজেশন তার 6 মাস মানে প্রথম 6 মাস হয়ে গিয়েছে, তার একটা ডিসিশন নিয়েছে। এখন 6 মাস হয়ে যাওয়ার পরে সে দেখলো তার প্রথম ডিসিশনে ছিল যে তার সেলস বাড়বে 20%, কিন্তু তার পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা সবকিছু দেখে সে মনে করলো যে না, 20% কোনোভাবেই অর্জন করা সম্ভব না। তখন সে কি করলো, মাঝখানে এসে মানে একদম 6 মাসের সময় এসে সে কি করলো, আবার সবাইকে নিয়ে বসে তাহলে 20% কে কমিয়ে 15 নিয়ে আসলো, 15% নিয়ে আসলো যে হ্যাঁ 20% যদি অর্জন করা সম্ভব না, তাহলে আমরা এদিকে না আগাই, আমাদের অন্য কিছু ঠিক রেখে আদার্স কিছু জিনিস একটু চেঞ্জেস করে আমরা আমাদের 20% থেকে আমরা 15% নিয়ে আসি। তখন সেটা কি হলো, সেমি স্ট্রাকচার। ধরেন আরেকটা উদাহরণ আপনাদের দিই, কখনো ইন্টারভিউ নিতে দেখেছেন, আপনারা নিজেরা কখনো ইন্টারভিউ দিয়েছেন? এখন ইন্টারভিউর সময় দেখবেন যে কিছু প্রশ্ন আগে থেকে সেট করা থাকে, যে সেই প্রশ্নগুলো আপনাকে করতেই হবে, সেটা করবে। ধরেন আপনার কি নাম, আপনি কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন, আপনি কেন এই চাকরিটা করতে চান, আপনার কি কি যোগ্যতা আছে আমার এই চাকরিটা করার জন্য, বা আপনার কি কি কোয়ালিটি আছে যেটা এটার সাথে ম্যাচ করে, এগুলো কি স্ট্রাকচার কোশ্চেন। এখন ধরেন ওখানে কিছু সেমি স্ট্রাকচার কোশ্চেন থাকে যেগুলো আগে থেকে সাজানো গোছানো থাকে না, সেটা হচ্ছে আমার ক্যান্ডিডেটকে একটু সাহস দেওয়ার জন্য বা আমার ক্যান্ডিডেটকে একটু নর্মালাইজ করার জন্য এবং তার সম্পর্কে আরো ভালো কিছু জানার জন্য আমাকে ওই কোশ্চেনগুলো করতে হয়। যেমন ভাইভা বোর্ডে ধরেন 5 জন মেম্বার, এখন ওই যে স্ট্রাকচার করা যে কোশ্চেনগুলো সেগুলো ওই 5 জনের মধ্যে সবাই করবে, বাট ওই 5 জনের মধ্যে কেউ কেউ দুই একটা দেখবেন যে একটু অন্য অন্য কোশ্চেন করছে। ধরেন আপনার গ্রামের বাড়ি কোথায়, তো আপনার গ্রামের বাড়িতে আপনার এলাকার কি কি বিখ্যাত বা আপনার কি কি বিখ্যাত লোক আপনার এলাকায় আছে, এগুলো দিয়ে আপনি যাচাই করার চেষ্টা করবেন যে আপনি সাধারণ নলেজটা আপনার কতটুকু, আপনি আপনার গ্রাম চেনেন কিনা, বা ধরেন আপনি হচ্ছে কি কি পারেন। দেখবেন মাঝে মাঝে ভাইবা বোর্ডে কাউকে গান গাইতেও বলে যে আপনি ভালো গান পারেন, ঠিক আছে একটা গান গান, অথবা হচ্ছে আপনি ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, একটা কবিতা আবৃত্তি করেন। এটাও কিন্তু ভাইবা বোর্ডে করা হয়, আপনারা জানেন কিনা আমি জানি না। দেখবেন যে বিসিএস এর ভাইবা তো কারোর লাখ অনেক ভালো হলে দেখবেন যে সব প্রশ্ন পেরে যাচ্ছে, আবার কারোর লাখ খারাপ, সে হচ্ছে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে না, তাই না? সো ওখানে দেখবেন যে কিছু জিনিস মানে স্ট্রাকচারের বাইরে। সো ওখানে কি থাকলো, আপনার যেমন ইন্টারভিউ বোর্ডে কিছু প্রশ্ন থাকবে স্ট্রাকচার, কিছু প্রশ্ন থাকবে যেটা আপনি চাইলে মানে ফ্লেক্সিবল, আপনি সেটা কমাতে বাড়াতে পারেন, সেটাকে আমরা কি বলবো, সেমি স্ট্রাকচার। দেখেন সাম গাইডলাইনস বাট ফ্লেক্সিবল, সাম গাইডলাইনস বাট ফ্লেক্সিবল। এরকম আমার এখানে গাইডলাইন আছে, এটাই করতে হবে, কিন্তু আপনার পরিস্থিতিটা একটু চেঞ্জ হয়ে গেল, তখন আপনি কি করবেন, ফ্লেক্সিবল হয়ে যাবেন। তখন যে জিনিসগুলো চেঞ্জ করে দিলে আমাদের বেটারনেস আসবে, আমরা সেই জিনিসগুলো ওখানে অ্যাড করব, যেটা আমার বাদ দিয়ে দিলে আমার এখানে বেটারনেস আসবে, আমি সেগুলোকে রিডিউস করে দেব। বুঝতে পেরেছেন? ধরেন আমার এটা হচ্ছে একটা রুম, এখন এই রুমের মধ্যে ধরেন 4টা হচ্ছে লাইট, যদি এগুলো লাইটের মতো দেখতে না, বাট আপনারা ধরে নেন যে এগুলো লাইট। হ্যাঁ, এখন এই 4টা লাইট এখানে সেট করা হয়েছে, 4টাই হচ্ছে কি আপনার এনার্জি সেভ করে, এনার্জি সেভার। এখন এটা আপনার স্ট্রাকচার ডিসিশন যে একটা রুমের মধ্যে 4টা বাল্বই থাকবে, নয়তো এখানে আলো আসবে না ঠিকভাবে বা এখানে আলো কম্বিনেশন হবে না। এখন আপনি কোনো একটা সময় গিয়ে দেখলেন যে এখানে এই 4টা লাইটের মধ্যে কোনো একটা লাইটের কারণে আপনার এখানে বোর্ড দেখতে পাচ্ছেন না, কোনো একটা লাইটের কারণে এখানে আপনি বোর্ড দেখতে পাচ্ছেন না, বোর্ড দেখতে অসুবিধা হচ্ছে, ওই লাইটের এখানে একটা রেডিয়েশন করছে, তার জন্য আপনি বোর্ডের লেখাগুলো দেখতে পাচ্ছেন না। তখন অথরিটি ডিসিশন নিল, ঠিক আছে
ফ্লেক্সিবল। এখানে স্ট্রাকচার প্লাস আপনার হচ্ছে ফ্লেক্সিবল, দুইটারই একটা কম্বিনেশন, ঠিক আছে? আচ্ছা, এবারে থার্ড ওয়ান আসে আনস্ট্রাকচার। আনস্ট্রাকচার তো আপনারা বুঝেছেন, এখানে কোনো স্ট্রাকচারই নেই, ঠিক আছে? ধরুন আপনাকে কোনো একটা ইন্টারভিউ বোর্ডে নিয়ে যাওয়া হলো, এখন সেখানে আগে থেকে কোনো ধরনের ফর্ম দেওয়া হয়নি তাদেরকে যে আপনারা কি কি কোশ্চেন করবে বা পুরো এজেন্ডাটা যে তাদেরকে দিয়ে দেবে, সেই এজেন্ডা তাদেরকে দেওয়া হয় নাই। এখন তারা কিভাবে প্রশ্ন করবে? তারা এখন আপনাকে যা খুশি তাই করবে। অনেক সময় দেখবেন যখন রিসার্চ করে না কেউ, রিসার্চের ডাটা কালেক্ট করতে যায়, সো ডাটা কালেক্ট করতে গিয়ে সে আগে থেকে যদি কোনো কোশ্চেনার সেট করে না নিয়ে যায়, আপনারা কখনো কোশ্চেনার ফিল আপ করেছেন না? কারণ কোশ্চেনার অনেকেই ফিল আপ করেছেন। সো সে যখন একটা কোশ্চেনার নিয়ে যাবে এবং আপনি ওটা ফিল আপ করে দেবেন, তার মানে সেটা কি স্ট্রাকচার, কিন্তু কোনো কোশ্চেনার নাই। আপনাকে ভজা বলানো 4-5টা কোশ্চেন করে সে আপনার থেকে অ্যান্সার নিয়ে গেল, সেটা কি আনস্ট্রাকচার। নো ক্লিয়ার রুলস, সেখানে কোনো ধরনের কোনো রুলস থাকে না। ধরেন আপনি এই 4 জনের মধ্যে থেকে আপনি একজনকে সিলেক্ট করতে চান, কিন্তু আপনাকে কোনো ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হলো না। ধরেন আপনাকে বলে দেওয়া হলো না যে আপনি 4 জনের মধ্যে কিভাবে একজনকে আপনি নেবেন, কিভাবে একজনকে নেবেন, যে এই কোয়ালিটি যদি আপনি একজনের মধ্যে পান তাহলে তাকে সিলেক্ট করবেন। এই ধরনের কোনো গাইডলাইনই তাকে দিয়ে দেওয়া হলো না, তখন সেটা কি আনস্ট্রাকচার। তার মানে আমরা বুঝতে পেরেছি যে আমাদের 3 ধরনের ডিসিশন, কি কি? স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, আনস্ট্রাকচার। কি কি হলো? স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, আনস্ট্রাকচার। একটা হচ্ছে পুরোপুরি ক্লিয়ার এবং রুটিন করা, সেকেন্ড ওয়ান কি রুটিন করা ক্লিয়ার বাট সেখানে আমি কিছু চেঞ্জেস আনতে পারবো, ফ্লেক্সিবল। এবং থার্ড ওয়ান কি নো ক্লিয়ার রুলস, নো ক্লিয়ার রুলস। এখন আমাকে বলে এটা বুঝতে পারেন না এমন কেউ আছেন কিনা? বলেন, বুঝতে পারেন না এমন কেউ আছেন কিনা? মিস আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আপনি কি আমার ক্লাসে নতুন? এর আগে কি আমার ক্লাস করেছেন? করেছেন, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখানে কারো কোনো প্রবলেম নেই? ওকে, তাহলে আসেন আমরা পরের ইয়েতে যাই। আচ্ছা দেখেন, বেসিক অফ বিজনেস ইন্টেলিজেন্স। আমি বলেছি যে এখানে আপনাদেরকে বিজনেস ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনারা কিভাবে ডিসিশন মেক করতে পারেন সেটাই আপনাদেরকে এখানে শেখানো হবে। আচ্ছা, এইবার আমরা আগে দেখি যে বিজনেস ইন্টেলিজেন্সটা আসলে কি। দেখেন এখানেও সুন্দর একটা সংজ্ঞা আছে। BI means business intelligence. BI means business intelligence. দেখেন এই সংজ্ঞাটাও আরো সুন্দর। আপনারা হচ্ছে যেভাবে করে বিজনেস ইনফরমেশন সিস্টেমের সংজ্ঞা মনে রেখেছে সেম ভাবে এটা মনে রাখবেন। দেখেন কি বলেছে? বিজনেস ইন্টেলিজেন্স involves technologies, applications and practices for the collection, integration, analysis and presentation of business information. কি বুঝলেন? বিজনেস ইন্টেলিজেন্সটা কি? আপনারা এআই টেকনোলজি ব্যবহার করেছেন, এআই সম্পর্কে তো কম বেশি সবাই জানেন। এআই কে আমরা কি করি? একটা কমান্ড দিয়ে দেই, সেই কমান্ডটা আমরা যেভাবে করে দিব, আপনারা এখন মোটামুটি সবাই চ্যাটজিপিটির সাথে পরিচিত, তাই না? হ্যাঁ, আপনাদেরকে প্রেজেন্টেশন দিলে বা অ্যাসাইনমেন্ট দিলে দেখি আপনারা ওখানে কমান্ড দিয়ে পড়াই নিয়ে আসেন, শেষ। তা আপনারা মোটামুটি সবাই চিনেন বিজনেস ইন্টেলিজেন্স কি বা এআই কি। আচ্ছা, সেখানে কি করেন? আপনারা একটা কমান্ড দেন, সে ওই কমান্ডটা শুনে তার কিন্তু আগে থেকেই মেমোরি সেট করা, তার মেমোরিতে এগুলো আগেই ইনপুট করা আছে। আপনি জাস্ট কমান্ড দেন, কমান্ড দিলে সে ওই কমান্ড অনুযায়ী কাজটা আপনাকে ফিডব্যাক দেয় প্রসেসিং করে। দ্যাট মিন্স এটাই হচ্ছে আমার কি বিজনেস ইন্টেলিজেন্স। আপনি ওই বিজনেস ইন্টেলিজেন্স মানে আপনার কি কি সিদ্ধান্ত নেবেন, কিভাবে নেবেন, ওগুলো একটা কমান্ড ওখানে দেবেন, কমান্ড দেওয়ার পরে আপনাকে এটা আউটপুট দেবে। বুঝতে পেরেছেন? দেখেন কি বলেছে। It involves technologies, applications and practices. কি কি? তাহলে বিজনেস ইন্টেলিজেন্স প্রথমে কি কি মানে কার কার সমন্বয় হয়? একটা হচ্ছে টেকনোলজি, আরেকটা কি অ্যাপ্লিকেশনস। আচ্ছা, আপনারা বলেন তো টেকনোলজি আর অ্যাপ্লিকেশন আপনারা মনে রাখতে পারবেন কিনা? প্রথমেই কিন্তু আসে টেকনোলজি, টেকনোলজির মাধ্যমেই
সবগুলো কি সেকেন্ডারি সোর্স। তাহলে আমার এখানে কালেক্টিং ডান, দেখেন কালেক্টিং শেষ। আমি কিন্তু এটা আমি পরে বোঝাচ্ছি, আমার ডাটা কালেক্টিং শেষ। এরপরে কি সেটাকে প্রসেসিং করবেন কোথায়? মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে সেটাকে আপনারা প্রসেসিং করবেন। এবারে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস কি? ওই যে আপনারা যে ডাটাগুলোকে যে ওখানে নিয়ে আসছেন সবগুলোই কি আপনারা ইনপুট দিবেন? নো, আপনারা দেখবেন যে কোন কোন ডাটাটা আপনার এটার সাথে রিলায়েবল, তাই না? সেটা আপনারা ওখানে ইনপুট দিবেন, প্রসেসিং করলেন। এইবারে আপনারা অ্যানালাইসিস করলেন। অ্যানালাইসিস করলেন যে কিভাবে এটাকে আপনারা প্রেজেন্ট করতে পারেন, কোনভাবে প্রেজেন্ট করলে আপনার জিনিসটা সুন্দর লাগবে, কি কি ছবি ইউজ করলে সুন্দর লাগবে, কোন স্লাইডের পর কোন স্লাইড দিলে সুন্দর হবে। প্রথমে আপনারা ইন্ট্রোডাকশন স্লাইড দিবেন, মাঝখানে আপনাদের এই স্লাইড রাখবেন, শেষে এসে থ্যাঙ্কস দিয়ে শেষ করবেন। এই যে অ্যানালাইসিস গুলো সেটা আপনি করলেন, করার পরে এক ক্লাস শেষে আপনি ক্লাসে আমার সামনে এটা প্রেজেন্ট করলেন। এটা আমার সামনে এই পাওয়ারপয়েন্ট টুলসের মাধ্যমে প্রেজেন্ট করলেন। তাহলে আপনারা দেখেন তো সবগুলো আসছে কিনা, এবং এই সবগুলো কার মাধ্যমে করছেন? একটা টেকনোলজির মাধ্যমে করতেছেন। সেই টেকনোলজির মধ্যে একটা অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনটা কি? পাওয়ারপয়েন্ট। অ্যাপ্লিকেশনটা কি? পাওয়ারপয়েন্ট। সেই পাওয়ারপয়েন্ট থেকে আপনারা প্রসেসিং করতেছেন। তাহলে আমাদের কি বিজনেস ইন্টেলিজেন্সের সংজ্ঞা কিন্তু ডান। বলেন তো একজন, এখানে তাকানো লাগবে না, বলে ফেলেন কি কি হবে? বিজনেস ইন্টেলিজেন্স কি হবে? দ্য কম্বিনেশন অফ টেকনোলজিস, অ্যাপ্লিকেশনস এন্ড প্র্যাকটিসেস। কিসের জন্য করবেন? ফর, মাঝখানে শুধু একটা কথা উল্লেখ করবেন, ফর দ্য কালেক্টিং, প্রসেসিং, অ্যানালাইসিস এন্ড প্রেজেন্ট অফ বিজনেস ইনফরমেশন। এখানে শুধু একটা কথা অ্যাড করবেন, বিজনেস ইনফরমেশন। যেহেতু এটা বিজনেস ইন্টেলিজেন্স, সো ইনফরমেশনটা কি হবে? বিজনেস ইনফরমেশন। বলেন কঠিন এটা? কত সহজ সহজ সংজ্ঞা, আপনারা এটা ভুলে গেলেও লিখতে পারবেন। কিন্তু দেখেন আমি আপনাদেরকে এখানে সংজ্ঞা দিয়েছি, বোঝানোর সময় কিন্তু দেখেন আপনাদেরকে ডায়াগ্রাম করে কিন্তু আমি বুঝিয়েছি। সো আপনারা যদি পারেন এভাবে ডায়াগ্রাম করে করে পরীক্ষার খাতায় শো করতে, অবভিয়াসলি আপনাদের মার্ক অনেক বেড়ে যাবে। এটা কিন্তু আমি আপনাদেরকে লোভ দেখাচ্ছি না, সত্যি সত্যি বলছি। কেউ যদি খাতার মধ্যে এরকম ইউনিকনেস রাখতে পারেন, তার খাতায় অবভিয়াসলি মার্ক বেশি আসবে। ঠিক আছে? সো আমি আশা করব যে আমি যেভাবে করে আপনাদেরকে পড়াচ্ছি আপনারা ভুলে গেলেও লিখতে পারবেন। আপনারা খালি খাতা লিখতে আসবেন না, এভাবে করে আপনারা ডায়াগ্রাম করে করে নিজের লাইফের উদাহরণ দিয়ে, রিয়েল লাইফের উদাহরণ দিয়ে আপনারা লিখবেন। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন এই বিজনেস ইন্টেলিজেন্সের অনেকগুলো কম্পোনেন্ট আছে, অনেকগুলো কি হাত পা, যেটাকে বলা হয় আসলে যে জিনিসগুলো নিয়ে বিজনেস ইন্টেলিজেন্স তৈরি হয়। তার মধ্যে প্রথম কম্পোনেন্টটা দেখেন ডাটা ওয়্যার হাউসিং। এই সম্পর্কে কারো ধারণা আছে? ডাটা এক জায়গায় স্টোরেজ করা। রাইট, ডাটা এক জায়গায় স্টোরেজ করা। যেমন আমরা আমাদের কম্পিউটারে কি করি? হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের মধ্যে আমরা কিন্তু একটা ফাইল করে সেখানে ডাটাটাকে স্টোর করি। দ্যাট মিন্স ডাটা ওয়্যার হাউসিং। আমরা কি দেখেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু ডাটাগুলোকে নিয়ে আসি, এরপর ঠিক যতটুকু আমার প্রয়োজন ঠিক অতটুকুই কিন্তু আমি স্টোর করি। সো এটাই হচ্ছে ডাটা ওয়্যার হাউসিং। দেখেন সেন্ট্রাল রিপোজিটরি অফ ইন্টিগ্রেটেড ডাটা। আপনি যে ডাটাটাকে ইন্টিগ্রেশন করলেন সেই ডাটাটাকে আপনি স্টোর করেন, সেটাই কি ডাটা ওয়্যার হাউসিং। এবার দেখেন ডাটা মাইনিং। একটা জিনিস খেয়াল করেন, আপনি একটা ডাটা ওয়্যার হাউস করলেন, ধরেন আপনাদের এখান থেকে, আপনার নাম কি? মাহা। আচ্ছা, ভুল হলে বলবেন, হ্যাঁ নামের স্পেলিং ভুল হলে বলবেন। মাহা। এবারে দুই নম্বর একটা নাম বলেন। আরিফ। আচ্ছা, আরিফ। আরেকজনের নাম বলেন, বলেন। জিহাদ। জিহাদ। আমার নাম বলুন। হ্যাঁ, মিরাজ। আচ্ছা, মিরাজ। মিরাজ। ধরেন আমি তিনটা ডাটাকে কি করলাম? ওয়্যার হাউস করলাম। আমি এই তিনটা ডাটাকে কি করলাম? ওয়্যার হাউস করলাম, মানে আমি স্টোর করলাম। এই তিনটা ডাটাকে আমি স্টোর করলাম। এখন ধরেন এখানে আপনার নামের সাথে আমি রাখলাম আইডি। আপনার একটা আইডি, আপনার একটা আইডি, আপনার একটা আইডি, যেটার মাধ্যমে কিন্তু আমি আপনাকে আইডেন্টিফিকেশন করতে পারবো। অনেক সময় আমি নামের মাধ্যমে আইডেন্টিফাই করতে না পারলে কিভাবে করব? আইডির মাধ্যমে। এখন ধরেন আমি আইডির সাথে আরো ইনফরমেশন রাখলাম, আপনার এজ। যদি আমি কাউকে জিজ্ঞেস করছি না, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আপনার এজ। ঠিক আছে? এখন এই তিনটে ইনফরমেশন আমি কি করলাম? ওয়্যার হাউস করলাম, আমি স্টোর করলাম। এবার দেখেন সেকেন্ড কম্পোনেন্ট ডাটা মাইনিং। ডাটা মাইনিংটা কি? এক্সট্রাক্টিং প্যাটার্নস ফ্রম লার্জ ডাটাবেস। বোঝার চেষ্টা করেন। এখানে আমি আপনাদের তিনজনের
কারোর সাথে আড্ডা দিতে চলে গেল, অথবা আমাকে বললো কি যে মিস আমি তো অসুস্থ, আমি তো হসপিটালে ভর্তি, কিন্তু আমি খবর নিয়ে দেখলাম সে কিন্তু বাসায়। ধরেন এরকম হলো না, আমাদের মাহা অনেক ভালো, সে হচ্ছে সত্যি কথাই বলে। এখন এই মাহমের ইনফরমেশন আমার দরকার, ধরেন তার ফোন নাম্বারটা ওইখানে অ্যাড করা। এখন তার ফোন নাম্বার লাগবে, কারণ সে আসলেই কি সিক কিনা সেটা আমাকে জানতে হবে, নয়তো ছেলেটা প্রতিদিন আসে, আজকে কেন আসলো না, অবশ্যই একটা টেনশনের বিষয়। তখন আমি মাহমের ইনফরমেশনটা কি করলাম, পুরো এত বড় লার্জ একটা ডাটা সেট থেকে আমি তার ইনফরমেশনটা খুঁজে বের করলাম। এটাই কি, এটাই ডাটা মাইনিং। দেখেন, এক্সট্রাক্টিং প্যাটার্নস ফ্রম লার্জ ডাটাবেস। পুরো ডাটাবেসটা থেকে আপনি একটা ডাটা এক্সট্রাক্ট করলেন, সেটাই কি ডাটা মাইনিং। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, এবার দেখেন, আচ্ছা 3 নম্বরে দেখেন রিপোর্টিং এন্ড কোয়েরি। রিপোর্টিং এন্ড কোয়েরি, জেনারেটিং অ্যাকশনেবল ইনসাইটস। জেনারেটিং অ্যাকশনেবল ইনসাইটস। আমি এবার এই ডাটাবেসটাকে একটা ইনস্ট্রাকশন দিলাম। আপনারা দেখেছেন না ফর্মুলা, এক্সেল শিটে দেখেছেন ফর্মুলা দেয়, ফর্মুলা দিয়ে কিন্তু এভারেজ বের করে, সাম বের করে, তারপর হচ্ছে আপনার ডিভাইড বের করে, বা ধরেন 5 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে কত পার্সেন্ট আসছে, কত পার্সেন্ট আসে নাই, কত পার্সেন্ট প্রেজেন্ট। এখন ধরেন আমি এখানে একটা অ্যাকশন দিলাম, আমি একটা অ্যাকশন ইনপুট দিলাম, কিরকম যে আমাকে বের করে দাও এই 3 জনের মধ্যে কার কার বয়স এত থেকে এতর মধ্যে। ধরেন আমি তাকে একটা ইনফরমেশন দিলাম যে পুরো ডাটাবেসের মধ্যে এমন কয়জন পার্সন আছে যাদের বয়স 20 থেকে 25 এর মধ্যে বা 25 থেকে 30 এর মধ্যে। এই যে আমি তাকে একটা ফর্মুলা দিলাম, তাকে একটা অ্যাকশন দিলাম, এটাই কি রিপোর্টিং এন্ড কোয়েরি। আমি তাকে একটা কোয়েরি দিয়ে দিলাম, সে সেই অনুযায়ী কাজ করবে। ওই ফুল ডাটাবেস থেকে আমি যা চাচ্ছি আমাকে সেটাই সে করে দিচ্ছে, আমি জাস্ট কোয়েরি দিচ্ছি। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে কি রিপোর্টিং এন্ড কোয়েরি। ক্লিয়ার? 4 নম্বরে আসে OLAP। OLAP means অনলাইন অ্যানালাইটিক্যাল প্রসেসিং। অনলাইন অ্যানালাইটিক্যাল প্রসেসিং কি লেখা আছে দেখেন, অ্যানালাইজিং ডাটা ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভস। এখন আমি কি বললাম, এই যে আমার ডাটা সেট আছে এটাকে আমি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে অ্যানালাইসিস করলাম, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে অ্যানালাইসিস করলাম। ধরেন প্রথম অ্যানালাইসিসটা হবে আইডি অনুযায়ী, কার কার আইডি এত থেকে এতর মধ্যে আছে, বা আমি এখানে নাম দিয়ে অ্যানালাইসিস করলাম যে হচ্ছে এখান থেকে কে কে ধরেন 45 থেকে 50 পেয়েছে, এখান থেকে কে কে 50 থেকে 55 পেয়েছে, এখানে কে কে এই সাবজেক্টে ফেল করেছে, এখানে কে হচ্ছে এই সাবজেক্টে পাস করেছে, কে এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট মার্ক পেয়েছে। এই যে আমি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ডাটাটাকে অ্যানালাইসিস করতেছি। ধরেন যখন কেউ ডাটা কালেক্ট করে রিসার্চের জন্য, তখন দেখবেন এরকম ভাবে হয় যে 20 থেকে 25 বছর এজের মধ্যে কে কে বিবাহিত, কে কে অবিবাহিত, কে কে ডিভোর্সড বা কে কে সিঙ্গেল, এরকম কিন্তু অপশন থাকে। এরপরে দেখবেন যে ধরেন আপনি চাকরি করেন, তো ওখানে অপশন থাকবে যে কে হচ্ছে ম্যানেজারিয়াল পজিশনে চাকরি করে, কে হচ্ছে নন ম্যানেজারিয়াল, কে ইন্টার্নি, কে হচ্ছে প্রফেশনাল, কে আদার্স, এরকম মানে মাল্টিপল সোর্স থেকে আপনি যখন ডাটাটাকে অ্যানালাইসিস করে প্রেজেন্ট করবেন, সেটা কি OLAP বা অনলাইন অ্যানালাইটিক প্রসেসিং। এবার আমাকে বলেন, আপনারা খুব সহজেই বলতে পারবেন না যে বিজনেস ইন্টেলিজেন্সের কম্পোনেন্ট কয়টা? 4টা। কি কি? ডাটা ওয়্যারহাউসিং, ডাটা মাইনিং, রাইট, কোয়েরি এন্ড OLAP। শেষ। আমি প্রথমে ডাটাটাকে স্টোর করলাম, স্টোর করার পরে সেখান থেকে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পরে সেখানে আমি অ্যাকশন পুট করলাম, অ্যাকশন পুট করার পর সেটাকে আমি প্রসেস করলাম। না, কত সহজ বিষয় দেখেন। আমরা কি করি, এটা হচ্ছে আপনার টেকনোলজি রিলেটেড সাবজেক্ট, তো এই জন্য একটু কঠিন মনে করি, কিন্তু দেখেন সাবজেক্টটা কত সহজ। এবং আপনারা মনে রাখবেন এই যে 2 নাম্বারটা বেসিক্স অফ বিজনেস ইন্টেলিজেন্স, এটা পরীক্ষার জন্য সো ইম্পর্টেন্ট। আপনারা স্টার মার্ক করে রাখেন, আপনাদের খাতায় স্টার মার্ক করে রাখেন, এটা আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ফাইনাল পরীক্ষায় চলেও আসতে পারে, বলা যায় না, ঠিক আছে? সো এটাকে গুরুত্ব দিয়ে
লাগবে, সেটাকে প্রসেসিং করার স্কিল লাগবে, প্রেজেন্ট করার স্কিল লাগবে, তাই না? এই কি কি স্কিলগুলো দরকার সেটা আমরা শিখব। এরপরে দেখেন এই জিনিসগুলোর মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে, সবকিছুতেই কিন্তু আমাদের চ্যালেঞ্জ আছে। আমি আজকে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি, এখানে কি কোনো চ্যালেঞ্জ নেই? অবভিয়াসলি আমি আজকে সকালবেলা যাত্রাবাড়ি থেকে এখানে আসতে আমার যেই চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়েছে তারপরে কিন্তু আপনার ক্লাসে আমি এসেছি, তাই না? এসে আপনাদের এই যে নোটসগুলো এগুলো আমার রেডি করতে হয়েছে, তারপর আপনাদের ক্লাসে আসতে হয়েছে। সো এগুলো সবই চ্যালেঞ্জ। এখন আপনারা এখানে প্রেজেন্ট করতে গিয়ে দেখবেন অনেক চ্যালেঞ্জ পাবেন। সো এই যে প্রেজেন্টটা করছেন এটাই কিন্তু বিজনেস ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। সো এগুলোর মধ্যে আপনারা কি কি চ্যালেঞ্জ ফেস করবেন সেগুলো আমরা বলবো। এরপর দেখেন ফিউচার